খোঁজ রাখেন। গ্রামের মানুষও তাকে মান্য করে। পরন্ত বিকেলে আমি আর রিফাত এসেছি কেরামত আলীর বাসায়। চা নাস্তা পর্ব সেরে তিনি সহ কয়েকজন বয়স্ক লোকের সামনে বসে আছি আমি। কেরামত আলী সাহেব আলাপ শুরু করলেন। বাবা, তুমি হয়তো এই গ্রামের ব্যাপারে শুনেছ। সকলের বাহ্যিক মনোভাব দেখে মনে হলো ওনারা এখন আমার ফিরে আসা আর আত্মার ব্যাপারে চিন্তায় আছেন। আমি মাথা নেড়ে উত্তর দিলাম, জি চাচা, শুনেছি। কেরামত আলী আগ্রহ নিয়ে বলতে লাগলেন, আমরা চাই গ্রামের আর একটা মানুষও যেন অকালে প্রাণ না হারায়। তান্ত্রিকের সাথে কথা হয়েছে, উনি পরামর্শ দিলেন প্রতিশোধ পরায়ণ আত্মাটি যেহেতু তোমার সাথে কিছু করছে না, তোমার মাধ্যমে আমরা এই সমস্যাটি সমাধান করতে পারি কিনা। আমি কি করতে পারি চাচা? আমরা চাই তুমি আরেকবার ওই বাগানে যাও আর দেখো ওখানে কি থাকে বা কি চাই সে। কথাটা শুনে যেন আমি বিস্ময়ে লাফ দিয়ে উঠলাম। আমি কিছু একটা বলতে যাবই, তার আগে রিফাত বলে উঠল, বেয়াদবি মাফ করবেন চাচা, আমার বন্ধু সৌভাগ্যক্রমে একবার বিপদ থেকে উদ্ধার হয়ে এসেছে। আপনি কেন আবার তাকে বিপদের দিকে ঠেলে দিচ্ছেন? বিপদে ঠেলে দিচ্ছি না বাবা, গ্রামের সকল মুরব্বীগণ একসাথে হয়ে আমরা অনিচ্ছা সত্ত্বেও সকলের ভালোর জন্য এমনটা ভাবছিলাম আর কি। বয়স্ক মানুষগুলির মুখের চাহনি আমার মাঝে কেমন মায়া সৃষ্টি করলো। হয়তো ওনারা ওনাদের পরিবারের কাউকে না কাউকে হারিয়েছেন। মনোবল শক্ত করে উঠে বললাম, আচ্ছা চাচা, আমি রাজি, গভীর রাতে যাব এই বাগানে। রিফাত ধমকে সুরে বলল, আরে কি বলছিস তুই এসব? তুই এখানে বেড়াতে এসেছিস, বিপদে পড়তে নয়। শান্ত হ রিফাত, গ্রামের মানুষের কল্যাণে যদি কিছু করতে পারি তাহলে আমার ছুটি কাটানোর সার্থক হবে। রাত 12টা। দ্বিতীয়বারের মতো প্রবেশ করলাম পরিত্যক্ত বাগানটিতে। আঙ্গুলে আংটি আছে জেনেও আরেকবার স্পর্শ করে যাচাই করে নিলাম। চারিদিক নিস্তব্ধ, গাঢ় অন্ধকার। আবছা আলোয় এগিয়ে যাচ্ছি একা। রিফাত আসার জন্য জোরাজোরি করেছিল, কিন্তু ওকে আমি নিয়ে আসিনি। তবে সে সহ কয়েকজন বাগানের বাইরে অবস্থান করছে। আমি বাগানের আরো গভীরে ধীরে ধীরে এগোতে লাগলাম। প্রবেশের শুরুর দিকে ভয় পাচ্ছিলাম না, তবে সময় বাড়ার সাথে সাথে বুঝতে পারছি মন কোনো কিছুর এক আচমকা অবতারণার জন্য প্রস্তুতি নিচ্ছে। মাঝে মাঝে শিউরে উঠছে শরীর। আচমকা অনুভব করলাম আমার পাশে কোনো কিছুর আনাগোনা। কিছু দেখার আগেই একটি মেয়ের কণ্ঠ ভেসে এলো, এখানে কেন এসেছো আবার? মুহূর্তেই হৃদস্পন্দন বেড়ে গেল। দেখলাম 18-20 বছর বয়সী একটি মেয়ে পেছন ফিরে দাঁড়িয়ে আছে। লম্বা চুল, নীল শাড়ি পরিহিত। পরিস্থিতি সামলে উত্তর দিলাম, আমি আমি ঘুরতে এসেছি। আপনি চিনেন নাকি আমাকে? উত্তরটা কেমন জানি তোতলামি দিয়ে শুরু হলো। হ্যাঁ, তুমি আমার পরিচিত কেউ হবে, কারণ তোমার হাতে যে আংটি আছে ওটা আমার ছিল। বলতে বলতে আমাদেরকে মুখ ফেরালো মেয়েটা। লক্ষ্য করলাম তার মুখ ভর্তি রক্ত। শক্ত কিছু দিয়ে থেতলে দিলে যেমন হয় ঠিক তেমন দেখাচ্ছে। ভয়, বিস্ময় আর সংশয় আমি পাথর প্রায়। যথাসম্ভব নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলাম, কিন্তু ভীত কণ্ঠেই জিজ্ঞাসা করলাম, আপনার আংটি আমার কাছে? আপনি কে? এখানে কেন? কি চান আপনি? আমি রুদ্রপুরের মেয়ে রেখে না, সবাই রানু নামে চিনে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আমি আজ বাগানবাসী, অপেক্ষায় রুদ্রপুরের কিছু বাসিন্দার রক্ত দেখার। মানে আপনি কেন মারতে চান এই গ্রামের মানুষকে? আমি যেহেতু আপনার কাছের কেউ হই, আমাকে খুলে বলবেন আপনার এই পরিণতি কেন হলো? শোনো তাহলে, তখন আমার বয়স 18। হঠাৎ খেয়াল করলাম মেয়েটার রক্তমাখা মুখ থেকে স্বাভাবিক মুখে ফিরে এলো। মুখ থেকে যেন সৌন্দর্যের আলো বের হয়ে আসছে। মেয়েটি বলতে লাগলো, গ্রামের অনেক ছেলে আমাকে বিয়ে করতে চায়, কিন্তু আমি মনে মনে পছন্দ করতাম একই গ্রামের ছেলে বাহার আলিমরি থাকে। অনেক গরু ছাগল ছিল তাদের, তা নিয়ে যখন মাঠে যেত আমরা দেখা করতাম। সেও আমাকে পছন্দ করত। তার বাড়ি থেকে বিয়ের সম্বন্ধ এলো, আংটিও বদল হয়।
সবকিছু স্বাভাবিক যাচ্ছিল, কিন্তু বাধা হয়ে দাঁড়ালো জমিদার পুত্র অমিত খাঁ। সে অনেক আগে থেকে আমার পেছনে লেগেছিল আমাকে বিয়ে করার আশায়। তার বাবা জমিদার হওয়ায় আমার জেলে বাবা ভয়ে কোনো মত দেননি। আমি তো রাজিই না। একদিন সন্ধ্যায় আমি আর বাহার আলী ইছামতি নদীর পাড়ে বসেছিলাম। তার পছন্দের নীল শাড়ি পরে গেছি। আশেপাশে কেউ ছিল না। হঠাৎ জমিদার পুত্র অমিত খাঁ দল বল নিয়ে হামলা করলো আমাদের উপর। প্রথমে ওরা বাহারকে হাত পা বাঁধল, তারপর আমার। অমির খাঁ বাহারকে বলল, তুই যদি চাস তোর রানু বেঁচে থাকুক, তাহলে তুই এক্ষুনি গ্রাম ছেড়ে চলে যা। তার হাত পা বাঁধা অবস্থায় একটা নৌকায় রেখে তাকে ভাসিয়ে দিল। তারপর অমিত খাঁ আমাকে এই নির্জন বাগানে নিয়ে এলো। চারদিক পাহারা বসালো, কেউ যেন বাগানে না আসতে পারে। তারপর মানুষরূপী পশুটা শক্ত পাথর দিয়ে আমার মুখে আঘাত করতে থাকে। মেয়েটির কথা শুনতে শুনতে আমার চোখ দিয়ে কখন যে অঝরে পানি বের হয়ে এলো খেয়ালই করিনি। আপনার সাথে যা হয়েছে অত্যন্ত দুঃখজনক। দোষ করলো তো জমিদার পুত্র অমিত খাঁ। তাহলে আপনি পুরো গ্রামের উপরের প্রতিশোধ নিতে চাচ্ছেন কেন? না, আমি পুরো গ্রামের মানুষের ক্ষতি করতে চাই না। আমি শুধু জমিদার বংশ আর ওই দিন যারা অমিত খাঁর সঙ্গ দিয়েছিল তাদের বংশকে নির্বংশ করতে চাই। অমিত খাঁর কিছু করতে পেরেছিলেন? তখন কিছু করতে পারিনি বলেই তো তাদের বংশকে আর ছাড় দিব না। অমিত খাঁর জমিদার বাবা বড় বড় তান্ত্রিক এনে আমাকে এই বাগানে বন্দি করে রাখে। আপনি চাইলে তো আমার উপরে ভর করে গ্রামে যেতে পারতেন, গেলেন না কেন? প্রথমবার যখন প্রবেশ করেছিলে আমি তোমার উপরে ভর করতে চেয়েছিলাম। তারপর দেখলাম আমার আংটি তোমার হাতে। আবেগে আপ্লুত হয়ে পড়ি। নিশ্চয়ই তুমি বাহার আলীর বংশের কেউ। তুমি কিছু জানো কি বাহার আলীর ব্যাপারে? আমি তার ব্যাপারে কিছু জানি না, তবে এটা নিশ্চিত তিনি আমাদের পূর্বপুরুষদের একজন। বাহার আলী মৃধার উত্তরসূরি হিসেবে একটা অনুরোধ করব, রাখবেন? কি অনুরোধ? আপনার প্রতিশোধ পরায়ণতা যৌক্তিক, কিন্তু যারা বেঁচে আছে ওরা কোনো দোষ করেনি। আমি আপনাকে অনুরোধ করছি আরেকবার ভাবার জন্য। হয়তো এই আংটি আমাকে টেনে নিয়ে এসেছে আপনাকে বোঝাতে যে আপনি যা করছেন তা ভুল। মেয়েটি নিশ্চুপ। সে আবার আগের রক্তমাখা চেহারায় ফিরে এলো আর ধীরে ধীরে মিলিয়ে গেল। 3 দিনের ছুটি শেষে ট্রেনে করে রিফাতের সাথে ঢাকায় ফিরছি। আত্মাটির প্রতি ভরসা রেখে গ্রামবাসীদের আশ্বাস দিয়ে এসেছি যে সে তাদের আর কোনো ক্ষতি করবে না। ফেরার সময় সাহস করে রিফাতকে নিয়ে বাগান দিয়ে এসেছি। কোনো সমস্যার সম্মুখীন হইনি আমরা। আচ্ছা, আত্মাটি কি আমার কথা রেখেছে, নাকি রিফাত অন্য বংশের ছিল বলে কিছু বলেনি সে? Animated stories